আজকে দুপুরের পর সারা বাংলা কার্যত থমকে যাবে। না, অতিরিক্ত গরমের জন্যও নয়, দ্বিতীয় দফার ভোট প্রচার শেষ হচ্ছে সেই জন্যও নয়। আজকে গোটা বাংলার থমকে যাওয়ার কারণ হচ্ছে জাস্টিসের মা দুর্গা যাকে বলা হচ্ছে কলকাতা হাইকোর্টের সেই বিচারপতি জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে আজকে একটি মামলার শুনানি আছে। যে মামলার শুনানিতে সেই সো কল্ড কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা রিপোর্ট, যেটা বহু কাঠখড় পুড়িয়ে মা দুর্গার একদিনের বিপ্লবে সেটা সম্ভব হয়েছিল, তার রিপোর্ট নাকি আজকে জমা পড়তে চলেছে। এখন খুব স্বাভাবিকভাবেই সেই রিপোর্টে যদি জমা পড়ে, তাহলে সেখানে কাকুর কণ্ঠস্বর মিলবে, এটা নিয়ে তো আর নতুন করে কোনো স্পেকুলেশনের জায়গা নেই। আর যদি মিলেও যায় তাতে কাকুর আর কী হবে? সে তো ইতিমধ্যেই জেলে আছে, তার জামিনটা হবে না, জেল আরও দীর্ঘস্থায়ী হবে, সেই নিয়ে কিন্তু কারোর কোনো ইন্টারেস্ট নেই। মেন উদ্দেশ্য যেটা হচ্ছে, এই কণ্ঠস্বরের উল্টো দিকে কে ছিল তার কি কোনো হদিশ পাওয়া যাবে? তবে সেই উল্টো দিকে থাকাটা কোনো রাম, শ্যাম, যদু, মধু, আব্দুল, দুলাল কারুর কোনো রকম কোনো ব্যাপার নেই। নেই কোনো কাকু পিসি থাকার নিয়েও মানুষের জল্পনা। জল্পনা একটা জায়গা নেই, সেটা হচ্ছে ওই ফচকে ছোঁড়াটার সঙ্গে কি কোনো সংযোগ পাওয়া যাবে? কেননা ইডি বা তদন্তকারী সংস্থা কিন্তু তারা বারবার বলে এসেছে যে এই কণ্ঠস্বরের নমুনা এই সামগ্রিক তদন্ত প্রক্রিয়াটার একটা গুরুত্বপূর্ণ মোড়। এই মোড়টাতে যদি সত্যিই টপকানো যায়, এই রহস্যে যে উপরিভাগটা রয়েছে, যে সর্বোচ্চ প্রভাবশালীদের কথা বলা হচ্ছে, সেইখান অবধি কিন্তু পৌঁছে যাওয়া যাবে। আর তাই জল্পনাটা কি সত্যিই সেরকম কোনো ইঙ্গিত পাওয়া যাবে আজকের এই কণ্ঠস্বরের নমুনা রিপোর্ট জমা পড়লে? আর তার থেকেও বড় জল্পনা যেটা হচ্ছে, যে যদি সত্যিই সেরকম কিছু পাওয়া যায়, তাহলে তাহলে জাস্টিস মা দুর্গা অমৃতা সিনহা, তার হাতে কি বাংলার সব থেকে বড় ফেরেববাজ ওষুধটার বধ আজকেই হয়ে যাবে? সত্যিই কি সেরকম কোনো সম্ভাবনা আছে? কি হতে পারে আজকে আদালতে? সে নিয়েই করব বিস্তারিত আলোচনা। শেষ অবধি দেখুন, অনেক ইন্টারেস্টিং তথ্য থাকতে চলেছে। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, অনেক অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আজকে নাকি এই রিপোর্ট জমা পড়তে চলেছে। এর আগের যে প্রায় এক মাস আগে শুনানি হয়েছিল, সেই শুনানিতে একটা এটা নিয়ে কিন্তু ক্ষোভ দেখা দিয়েছিল। স্বয়ং জাস্টিস অমৃতা সিনহা তিনি কিন্তু ইডিকে রীতিমতো ধমকেছিলেন যে কি হচ্ছে এইটা নিয়ে, কোনো রকম কোনো প্রোগ্রেস হচ্ছে না। আপনারা বলছিলেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গাটা বিভিন্নভাবে বাধা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, এবং যখন বাধা সৃষ্টি করা হচ্ছিল তখন বঙ্গ জনতার, আমাদের সাধারণ মানুষেরও কিন্তু এইটা নিয়ে একটা একটা কৌতূহল জাগছিল। তাহলে কি ওইটাই প্রাণভোমরা? সেই জন্যই কাকুকে এইভাবে লুকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। একটা শিশুর প্রাণ চলে যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও সেই শিশুর জন্য নির্দিষ্ট এনআইসিইউ বেডে তাকে পর্দা ঘিরে রেখে দেওয়া হচ্ছে, যেখানে উত্তম সুচিত্রার সিনেমা দেখছেন তিনি। কেন? কার এত ইন্টারেস্ট? কে বাঁচার চেষ্টা করছে? সত্যি এই রিপোর্টটা পেলে কি হবে? এটা এলেই কি খেলা শেষ? এইসব বিভিন্ন প্রশ্ন আমাদের মনের মধ্যে ঘুরছিল। আর সেইটা বোঝার পর যখন একদিন একটা নির্দেশ দেওয়া হলো এবং একদম কাকুকে ঘাড় ধরে তুলে নিয়ে গিয়ে নির্দিষ্ট জায়গায় স্যাম্পলটা নিয়ে আসা হলো, গোটা বাংলার জনতা কিন্তু উল্লসিত হয়ে পড়েছিল যে এইবার তাহলে খোকাবাবুর খেলা শেষ হয়ে যাবে। কিন্তু কোথায় কি? তারপর দীর্ঘদিন চলে যাচ্ছে, কোনো রকম সেই রিপোর্ট জমা পড়ছে না। কি হচ্ছে, কি এমন আছে? সেই নিয়ে আগের দিনের শুনানিতে কিন্তু রীতিমতো ধমকানি শুনতে হয়েছিল। তারপরই আমরা একটা অদ্ভুত জিনিস দেখলাম, যে যে লাইভ স্ট্রিমিংটা হয় জাস্টিস সিনহার বেঞ্চে, সেই লাইভ স্ট্রিমিংটা কিন্তু বন্ধ করে দেওয়া হলো, এবং তারপর খুব সম্ভবত তার কেবিনে গিয়ে, তার চেম্বারে গিয়ে কিন্তু বাকি শুনানিটা হয়। কেন বলা হচ্ছে এই কথাটা? কেননা দেখুন, আমরা অনেক সময় দেখেছি যে এই লাইভ স্ট্রিমিংয়ের জন্য ইডি বা সিবিআই প্রাণ খুলে মন খুলে তারা কিন্তু অনেক কথা বলতে পারছেন না। তার দুটো কারণ রয়েছে। এক, এই কথাগুলো বাইরে এলে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হবে। কারণ আমরা বারবার দেখেছি যারা চিৎকার করে, চিৎকার করে যে তদন্ত কেন তাড়াতাড়ি শেষ হচ্ছে না, তদন্ত কেন তাড়াতাড়ি শেষ হচ্ছে না, তারাই এইসব ছোট ছোট ইনফরমেশনগুলোকে নিয়ে বিভিন্ন রকম পাল্টা মামলা করে এই বেঞ্চ ওই বেঞ্চ, এই কোর্ট সেই কোর্ট লাফিয়ে ঝাঁপিয়ে বাঁচার চেষ্টা করে। একটু রক্ষা কবচ দাও, একটু রক্ষা কবচ দাও, কেননা গ্রেপ্তারিটা নিশ্চিত তারা বুঝে গেছে। আর দু নম্বর যে জায়গাটা হয়, এখানে যখনই কোনো নাম আসে সেইটা নিয়ে একটাই বলা হয়, আমাদের নাকি মান হানি হয়ে যাচ্ছে। আরে তোমার মান আছে না কচু আছে কেউ জানে না,
আর তোমার মানহানি হয়ে যাচ্ছে। কিন্তু যাই হোক, সেই প্রচুর টাকা চুরি করেছে, জোর চুরি করেছে, বাটপারি করেছে, সেই টাকা দিয়ে উকিল লাগিয়ে সেটা করার চেষ্টা করে। সেই জন্য লাইভ স্ট্রিমিং চললে এই তথ্য ইডি বা সিবিআই দিতে পারে না। এবং সেই ধমকানিটা আমরা লাইভ স্ট্রিমিংয়ে দেখলাম। কিন্তু তারপর জাস্টিস সিনহা উঠে গেলেন নিজের চেম্বারে, সেখানে কি হিয়ারিং হলো আমরা কিচ্ছু জানতে পারলাম না, এবং সেই রায়টা হাতে পেলাম। সেই রায়ের যে সুনির্দিষ্ট জায়গা, সেখানে কিন্তু এই রিপোর্ট নিয়ে, কণ্ঠস্বরের রিপোর্ট নিয়ে কিন্তু নির্দেশ দেওয়া হলো যে পরবর্তী শুনানিতে এটা আসতে হবে। এবার যেটা মোদ্দা কথা সেখানে আসি, যে এই রিপোর্ট পজিটিভ এলো আমরা ধরে নিলাম, তাহলে নেক্সট স্টেপ কী হতে পারে? তাহলেই কি ওই ফেরেববাসটাকে ঘাড় ধরে তুলে নিয়ে আসার একটা জায়গা তৈরি হয়ে যাবে? দেখুন, অনেকেই আবার বলছেন যে এই জায়গাটা নিয়েই শঙ্কিত, কেননা এই সময় ইলেকশন আছে, এখন যদি এই ধরনের কথা জিনিস করা হয়, তাহলে ওই ফেরেববাজ কিন্তু বলতে শুরু করবে, দেখো আমার সঙ্গে রাজনৈতিকভাবে পাচ্ছে না, তাই রাজনৈতিক প্রতিহিংসা করছে, এবং এর সঙ্গে কোর্টও জড়িত। বোকা বোকা যুক্তি, কিন্তু এখানে চটি চাটা, বিভীষণ পাওয়া বিভিন্ন রকম বুদ্ধিজীবী সোকল্ড আছে এবং ভাতা ভিক্ষাজীবী আছে, তারা একদম হৈ হৈ রই রই করে নেমে পড়বে ময়দানে। হ্যাঁ, সত্যিই তো আমাদের ছোটবাবু দেখুন তার সঙ্গে পারছে না, এইসব করে একটা মানে বাজার গাবানোর চেষ্টা করা হবে। এবং সেখানে যে নির্বাচনী প্রক্রিয়া আছে, যেখানে প্রচণ্ড রকম ঝড় আছে, যেই আপদগুলোকে ঝেঁটিয়ে বাংলা বিদায় করবে, সেই জায়গায় হাওয়া ঘুরে যেতে পারে। তাহলে কি এই জায়গাটায় রিস্ক নেবে? এক নম্বর কথা হচ্ছে, তদন্তকারী সংস্থা বা আদালতের সঙ্গে এই নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তারা নির্বাচনী প্রক্রিয়া কি হবে না হবে, সেই জন্য কোনো ভণ্ডর বিরুদ্ধে যদি প্রমাণ পায়, তাকে গ্রেপ্তারি করতে হবে না, ভোটটা মিটে যাক, সব কিছু থিতিয়ে যাক, এইসবের জন্য ওয়েট করবে বলে আমার মনে হয় না। দ্বিতীয়ত, এই মামলার আগের যে শুনানি হয়েছিল, সেই সময় ভোট ঘোষণা হয়নি, কিন্তু সেই সময়ে বিভিন্ন রকম যে চর্চা চলছিল, সেখান থেকে কি মাননীয় বিচারপতি জানতেন না যে এই সময়ে ভোটটা শুরু হয়ে যাবে? দেখুন, মাননীয়া জাস্টিস অমৃতা সিনহা, তিনি কিন্তু আমার আপনার থেকে অনেক বেশি বোধ বুদ্ধি ধরেন, তিনি আমার আপনার থেকে অনেক বেশি বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করতে পারেন। তিনিও খুব ভালো করেই বুঝতে পারছিলেন যে এই সময়ে ভোটের আবহ চলবে। তা সত্ত্বেও তিনি হিয়ারিংটা রেখেছিলেন। তার কারণ হচ্ছে, জাস্টিস, সেই জাস্টিসের মাঝখানে এই নির্বাচন হবে কি হবে না, এই জায়গাটাকে বোধহয় খুব একটা এফেক্ট করে না। ৩ নম্বর যে জায়গাটা আমার খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে, যে যদি সেই ম্যাচটা পাওয়া যায়, তাহলে গ্রেপ্তারির পথে এখনই কি হাঁটবে? আমার মনে হয় সেই গ্রেপ্তারিটা ওই কারণে, যে নির্বাচন ভণ্ডুল হবে ওই জন্য হবে না, গ্রেপ্তারির কথা বলা হবে না। এই জায়গাটায় যেটা মূল জায়গা থাকবে, যে ভাই এবার একে ডেকে জিজ্ঞাসাবাদ করো, এবং সেখানে যদি তদন্তের সহযোগিতার কোনো রকম কোনো কিছু ব্যাপার না থাকে, তাহলে তোমরা গ্রেপ্তার করো। সেই নির্দেশটা হয়ে যাওয়ার কিন্তু সমূহ সম্ভাবনা রয়েছে। আবার আরেকটা অংশ বলছে অন্য এক কথা। সেখানে এক ফেরেববাজ কিছুদিন আগে বলে পেরেছে যে এই যে কণ্ঠস্বরের নমুনা রিপোর্ট এসেছে শুনছি, সে খুব ভালো কথা, কিন্তু কণ্ঠস্বরের উল্টো দিকে যে আছে, তাকে কি গ্রেপ্তার করা হয়েছে? এখন উল্টো দিকে যদি নিজে থাকে, তাহলে কি সেই গ্রেপ্তারির কথা বলতো? তাহলে কি এই ভণ্ডটা জানে যে ওই কণ্ঠস্বর মিলবে, কিন্তু কণ্ঠস্বর মিললে উল্টো দিকে যে আছে, সেই জায়গায় সরাসরি সে ফাঁসবে না, ফাঁসবে আরও অন্য কেউ, যেখানে কাকুর সঙ্গে কাকু মিলে যাবে। আমাদের খুব প্রিয় দীপাঞ্জন দা একটা ইন্টারভিউ আমাদের কিছুদিন আগেই বলেছেন, যে ওখানে শামিতাবের মতো কোনো কেস হতে পারে, এই ধরনের কোনো ঘটনা ঘটার সম্ভাবনা আছে। সেটা নিয়েও কিন্তু জল্পনা চলছে। আর সবথেকে বড় যে জায়গাটা হচ্ছে, যে এই রিপোর্ট যে মিলে গেছে, এরপর ইডি কেন কোনো স্টেপ নেয়নি? দেখুন, এই তদন্ত দেখে আমি যেটুকুনি বুঝেছি, ইডি কিন্তু খুব অর্থোডক্স খেলছে। অর্থাৎ এক্ষেত্রে ইডি তার মতো করে তদন্ত করছে, কিন্তু যেহেতু এটা কোর্ট মনিটর তদন্ত, আদালত যে নির্দেশ দেবে ইডি সেটাকে এক্সিকিউট করবে। ইডি আগ বাড়িয়ে কিছু করবে না, কেননা আগ বাড়িয়ে করতে গেলেই ওই শাহজাহানের মতো কাণ্ড হবে, সন্দেশখালির মতো কাণ্ড হবে। সুতরাং সেই জায়গাটায় তারা যাচ্ছে না। ২ নম্বর, তাদেরকে কিন্তু মামলাতে জর্জরিত করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিছু পোষ্য আইপিএস অফিসার আছে এখানে, যাদের মেরুদণ্ড বলে কোনো ব্যাপার নেই, যারা নিজের উর্দিটাকে, নিজের মাটাকে বিক্রি করে দিয়েছে বলে যাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তারা আবার স্থানীয় থানায় ডেকে এদেরকে ট্র্যাপে ফেলার চেষ্টা করে। ফাইল ডাউনলোড হলে সেটা নিয়ে মামলা করে, তারপর যে মামলা করে সে গায়েব হয়ে যায়। সুতরাং এই যে সমস্ত প্রক্রিয়া রয়েছে, এই জায়গাটা থেকে একদম অর্থোডক্স খেলছে। আমাদের আদালত নির্দেশ দিয়েছে, আদালতের নির্দেশে এই কাজটা আমরা করছি। কিন্তু আজকে খুব সম্ভবত যে হিয়ারিংটা হবে,
সেটা বোধহয় লাইভ স্ট্রিমিং অফ করেই হবে। কেননা সেখানে বেশ কিছু কনফিডেন্সিয়াল নাম সামনে আসার সম্ভাবনা হচ্ছে। একটা কথা মাথায় রাখবেন যে এই মামলা সংক্রান্ত যে চতুর চূড়ামণিদের কথা ভাবা হচ্ছে, তাদের সবার সম্পত্তির খতিয়ান কিন্তু আদালতে জমা পড়ে গেছে, এবং সেই সম্পত্তির খতিয়ানে কি আছে জানা নেই, কিন্তু যেটা স্পেকুলেশন আছে, এদের প্রত্যেকের সম্পত্তি বিপুল হারে বেড়েছে, এবং সেটা 2014 পর থেকে, যে সময় থেকে এই দুর্নীতিটা হচ্ছে। 2 নম্বর যে পয়েন্টটা, এরা সকলেই প্রায় একই পরিবারের সদস্য বা সেই পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ। 3 নম্বর যে জায়গাটা, ইডি একটি প্রেস রিলিজ করেছিল, সেখানে একটি কোম্পানির কথা বলা হয়েছিল যে কোম্পানিতে ডুবিয়াস ট্রানজ্যাকশন হয়, এরা সকলেই সেই কোম্পানির সঙ্গে যুক্ত। এবং 3 নম্বর কথা, এই যে কোম্পানির সঙ্গে যুক্ত এরা, এবং কে কোথায় আছে, কিভাবে এখান থেকে ক্ষীর খাচ্ছে, সেই সমস্তটাই প্রায় এরা এতদিন লুকিয়ে রেখে দিয়েছিল। এবং যখন এদের সম্পত্তির খতিয়ান নেওয়া হয়েছে, তখনই তারপরই এরা কিন্তু এই রাজ্যের সর্বোচ্চ স্তরের এক প্রভাবশালীর বাড়িতে কোনো টালির চালায় গিয়ে ছারপোকার মতো লুকিয়ে রেখেছিল। তাহলে কি মনের মধ্যে কোথাও ভয় হচ্ছিল যে এই সম্পত্তির খতিয়ান, ওই কণ্ঠস্বরের রিপোর্ট, তদন্তের অগ্রগতি, জেরা, সমস্ত কিছু নিয়ে এবার শুধুমাত্র জেল যাত্রাটা সময়ের অপেক্ষা? এরা বুঝে গিয়েছিলেন, আর সেই জন্যই কি ওই ওই লুকোনোর চেষ্টাটা হয়েছিল? আজকের যদি সত্যি সত্যি এই কণ্ঠস্বরের রিপোর্ট জমা পড়ে, এবং সেখানে যদি ওই রাম শ্যাম যদু মধু কারোর সঙ্গে ম্যাচ হয়েছে এরকম কোনো ব্যাপার আসে, বাংলা, গোটা বঙ্গবাসী কিন্তু অত্যন্ত হতাশ হবেন। যদিও এই হতাশার সঙ্গে ইডির তদন্তের কোনো সম্পর্ক নেই। বাংলা কি ভাবলো, সারা ভারতবর্ষ কি ভাবলো, তাদের কিচ্ছু এসে যায় না। তদন্তে যেটা সঠিক পদ্ধতি সেটাই তারা করে। কিন্তু যেভাবে এটা নিয়ে হাইপ হয়েছে, যেভাবে এটা নিয়ে স্পেকুলেশন হয়েছে, এবং যেভাবে এটার গুরুত্বটা বোঝানো হয়েছে যে এটাই একটা ক্রুশিয়াল মোড় সর্বোচ্চ স্তরের দুর্বৃত্তদের কাছে পৌঁছানোর জন্য, যারা বুক ফুলিয়ে বলে যে 10 পয়সার দুর্নীতিও কেউ প্রুভ করতে পারবে না, তাদের জন্য না এটা নাকি বড় গাঁট। সুতরাং সেই জায়গা থেকে সত্যিই কি সেই গাঁটের দিকে পৌঁছানো যাবে? জাস্টিসের মা দুর্গা, অমৃতা সিনহা কি সেই অপরচুনিটিটা পাবেন যে যেটা গোটা বাংলা দেখতে চাইছে? ঘাড় ধরে টানতে টানতে হিড়ির করে সর্বোচ্চ স্তরের ওই ভণ্ডটাকে নিয়ে যাচ্ছে ইডি এবং জেলে পুরছে, সেই ব্যবস্থা হবে? গোটা বাংলা কিন্তু সেই জন্যই আজকে দুপুরের পর থমকে যাবে, চোখটা থাকবে কলকাতা হাইকোর্টের দিকে। আপনাদের কি মনে হয়? সত্যিই সত্যিই কি সেই দিনটা আসন্ন, নাকি খেলা হচ্ছে, সেটিং হচ্ছে, না আচালে বিশ্বাস নেই? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।